মেডিকেল ছাত্র থাকাকালীন তিনি শত শত বাইন মাছ ব্যবচ্ছেদ করেছিলেন তাদের প্রজনন অঙ্গ খুঁজে বের করার ব্যর্থ চেষ্টায়। তিনি কোকেনকে একটি ঔষধি ড্রাগ হিসেবে প্রচার করেছিলেন, যা পরে একটি বিপজ্জনক এবং আসক্তি সৃষ্টিকারী মাদক হিসেবে প্রমাণিত হয়েছিল। এসবের কয়েক বছর পর তিনি সেই তত্ত্ব আবিষ্কার করেন যা অবশেষে তাকে বিখ্যাত করে তোলে, একটি নতুন মনস্তাত্ত্বিক চিকিৎসা পদ্ধতি যাকে তিনি নাম দিয়েছিলেন সাইকোঅ্যানালিসিস। ইনি এমন একজন চিন্তাবিদ যিনি আমাদের বুঝতে সাহায্য করেন কেন আমাদের জীবন এবং সম্পর্কগুলো এত বিভ্রান্তি ও যন্ত্রণায় পরিপূর্ণ। তিনি আমাদের বলেন কেন জীবন এত কঠিন এবং কিভাবে একে মোকাবেলা করতে হয়। তার নিজের জীবনও কেটেছে প্রচণ্ড ব্যাকুলতায়। সিগমুন্ড শ্লোমো ফ্রয়েড 1856 সালের 6 মে এক মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পেশাগত জীবন শুরুতেই সফলতা পায়নি। তার যুগান্তকারী গবেষণা ছিল 1900 সালে প্রকাশিত বই দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস। এরপর আরও অনেক বই প্রকাশিত হয় ফ্রয়েডের। তার এইসব সফলতা সত্ত্বেও তিনি প্রায়শই অসুখী ছিলেন। কিছু বিশেষভাবে শ্রমসাধ্য গবেষণার সময় তিনি লিখেছিলেন, প্রধান যে রোগী নিয়ে আমি ব্যস্ত সে হলাম আমি নিজেই। তিনি নিশ্চিত ছিলেন তিনি 61 অথবা 62 বছর বয়সে মারা যাবেন এবং এই সংখ্যাগুলি নিয়ে তার প্রচণ্ড ভীতিও ছিল, যদিও তিনি আসলে অনেক পরে 83 বছর বয়সে মারা গিয়েছিলেন। সম্ভবত তার হতাশার কারণেই ফ্রয়েড মানুষের অসুখের উৎস সম্পর্কে একাধিক গভীর অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন। তিনি প্রস্তাব করেছিলেন, আমরা সকলেই চালিত হই প্লেজার প্রিন্সিপাল দ্বারা, যা আমাদের সহজ শারীরিক ও মানসিক পুরস্কারের দিকে এবং কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মতো অপ্রীতিকর জিনিসগুলি থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ফ্রয়েড যুক্তি দিয়েছিলেন, শিশু হিসেবে আমরা কম বেশি সম্পূর্ণরূপে প্লেজার প্রিন্সিপাল দ্বারাই পরিচালিত হই, কিন্তু যদি কোনো বাধা ছাড়াই এটি মেনে চলা হয় তবে তা আমাদের বিপজ্জনক এবং বেপরোয়া কাজের দিকে নিয়ে যাবে। ফ্রয়েডের ভাষায় রিয়ালিটি প্রিন্সিপাল বা বাস্তবতার নীতির সাথে সামঞ্জস্য বজায় রেখে চলতে শিখতে হবে। যদিও আমাদের সকলকেই এই বাস্তবতার নীতির কাছে নতি স্বীকার করতে হয়, ফ্রয়েড বিশ্বাস করতেন যে এর সাথে মানিয়ে নেওয়ার ভালো ও খারাপ উপায় আছে। তিনি এই সমস্যাযুক্ত অভিযোজনগুলোকে নিউরোসিস বলতেন। নিউরোসিস হলো প্লেজার প্রিন্সিপালের সাথে ত্রুটিপূর্ণ বোঝাপড়া বা ফ্রয়েডের ভাষায় অবদমনের ফল। ফ্রয়েড আমাদের মনের 3টি অংশের মধ্যে একটি দ্বন্দ্বের বর্ণনা দিয়েছেন। ইড, যা প্লেজার প্রিন্সিপাল দ্বারা চালিত, সুপার ইগো, যা সমাজের নিয়মকানুন মেনে চলার এবং সঠিক কাজটি করার ইচ্ছা দ্বারা চালিত, এবং ইগো, যাকে কোনোভাবে এই দুটির মধ্যে সামঞ্জস্য মেনটেন করতে হয়। এই গতিবিধি সম্পর্কে আরও জানতে ফ্রয়েড আমাদের শৈশবে নিউরোসিসের উৎসগুলি নিয়ে ভাবতে বলেছেন। বড় হওয়ার সাথে সাথে আমরা যেই পর্যায়গুলির মধ্যে দিয়ে যাই সেগুলোকে ফ্রয়েড নাম দিয়েছেন ওরাল ফেজ বা মৌখিক পর্যায়, যেখানে আমরা খাদ্য গ্রহণ এবং খাওয়া সম্পর্কিত সমস্ত অনুভূতি নিয়ে কাজ করি। এরপর আসে অ্যানাল ফেজ বা পায়ু পর্যায়। এই পর্যায়ে আমরা নিজেদের কর্তৃত্বের সীমা পরীক্ষা করতে শিখি। এবং এরপরে আসে ফ্যালিক ফেজ বা লিঙ্গ পর্যায়, যা প্রায় 6 বছর বয়স পর্যন্ত চলে। ফ্রয়েড তার সমসাময়িকদের হতবাক করে দিয়েছিলেন এটা জোর দিয়ে বলে যে ছোট শিশুদেরও যৌন অনুভূতি থাকে। অধিকন্তু ফ্যালিক পর্যায়ে শিশুরা তাদের যৌন আবেগ তাদের পিতামাতার দিকে পরিচালিত করে, যারা তাদের আশেপাশে সবচেয়ে সহজলভ্য ব্যক্তি, যাকে তিনি ইডিপাস কমপ্লেক্স বলেছেন, যেখানে আমরা অচেতনভাবে একজন অভিভাবকের প্রেমে পড়া এবং অন্যজনকে ঘৃণা করার দিকে ঝুঁকে পড়ি। জটিল বিষয়টি হলো, আমাদের বাবা মা আমাদের যতই ভালোবাসুন না কেন, তারা এই ভালোবাসা যৌন জীবনে প্রসারিত করতে পারেন না এবং সর্বদা একজন সঙ্গীর সাথে তাদের অন্য একটি জীবন থাকে। এটি আমাদের শিশু মনকে বিপজ্জনকভাবে ঈর্ষান্বিত এবং রাগান্বিত করে তোলে এবং এই রাগের জন্য লজ্জিত ও অপরাধী বোধ করায়। এই কমপ্লেক্স একটি ছোট্ট শিশুর জন্য প্রচুর পরিমাণে ইন্টারনালাইজড বা অন্তর্মুখী উদ্বেগের যোগান দেয়। শেষ পর্যন্ত আমরা বেশিরভাগই আমাদের পিতামাতাকে ঘিরে কোনো না কোনো ধরনের বিভ্রান্তির অভিজ্ঞতা লাভ করি, যা পরে আমাদের ভালোবাসার ধারণাগুলির সাথে যুক্ত হয়। মা এবং বাবা দুজনই আমাদের ভালোবাসতে পারেন, কিন্তু তারা প্রায়শই এটিকে বিভ্রান্তিকর আচরণের সাথে মিশিয়ে দেন। তবুও যেহেতু আমরা তাদের ভালোবাসি, আমরা তাদের প্রতি এবং তাদের অদ্ভুত ধ্বংসাত্মক আচরণগুলির প্রতিও অনুগত থাকি। ফলস্বরূপ আমরা সবসময় ভালোবাসাকে একটি নির্দিষ্ট দূরত্বের সাথে যুক্ত করতে থাকি। স্বাভাবিকভাবেই এর ফলস্বরূপ প্রাপ্তবয়স্ক সম্পর্কগুলো খুব কঠিন হয়ে পড়ে। ফ্রয়েড বলেছিলেন, এর কোনো সহজ সমাধান নেই। আমরা পুরোপুরি যুক্তিবাদী হতে পারি না, আবার সমাজকেও পুরোপুরি বদলে ফেলতে পারি না। তার 1930 সালের বই সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টসে তিনি লিখেছেন,
সভ্যতা আমাদের অনেক সুবিধা দিলেও আমাদের উপর অনেক কঠোর নিয়ম চাপিয়ে দিয়েছে। সমাজ নিজেই কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত, আর এ কারণেই পৃথিবীতে যুদ্ধ এবং অন্যান্য সমস্যা লেগেই থাকে। ফ্রয়েড আমাদের বহু নিউরোসিসের জন্য একটি চিকিৎসা উদ্ভাবন করার চেষ্টা করেছিলেন, তা হলো সাইকো অ্যানালিসিস। তিনি ভেবেছিলেন সঠিক বিশ্লেষণের মাধ্যমে মানুষ তাদের নিজস্ব অসুস্থতা উদ্ঘাটন করতে পারে এবং বাস্তবতার অসুবিধাগুলোর সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারে। বলতে ইচ্ছে করে ফ্রয়েড সব মন গড়া কথা বলেছেন এবং জীবন ততটা কঠিন নয় যতটা তিনি দেখিয়েছেন। কিন্তু তারপরে একদিন সকালে আমরা দেখি আমাদের সঙ্গীর প্রতি আমরা রেগে আছি প্রচুর, অথবা কাজের পথে, বাসে, ট্রেনে অদম্য ব্যাকুলতা নিয়ে ছুটছি, এবং আমাদের আবার মনে পড়ে যায় আমাদের মানসিক কার্যকলাপ আসলে কতটা অধরা, কঠিন এবং ফ্রয়েডিয়ান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।